মূল ফুল লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব সংখ্যা ৩৪। ভোর সকালে পলাশের ঘুম ভেঙে যায়। বুকের ওপর কারো গরম শ্বাসে চমকে তাকায়। নিধির এলোমেলো চুলকে মুখখানিক অস্পষ্ট। পলাশের মনে পড়ে গতকালই নিধিকে নিচে নামে লিখে নিয়েছে। নিধির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে পলাশ মুগ্ধ হয়। কেউ ঘুমালে এত সুন্দর লাগে। আসলে সবাইকে ঘুমালে সুন্দর লাগে না, কিন্তু ঘুমন্ত মানুষটি যদি একান্ত ব্যক্তিগত প্রিয় কেউ হয় তাহলে নিঃসন্দেহে ভালো না লাগে পারে না। নাই চাইতেও মুগ্ধতা চলে আসে। পলাশের মনে হলো এত সুন্দর সকালে এই এলোমেলো পরীর গালে চুমু না খেলে ভীষণ অন্যায় হয়ে যাবে। সে শিক্ষক মানুষ এসব অন্যায় করতে নারাজ। নিচু হয়ে নিধির গালে ইচ্ছে মতো চুমু খায়, অথচ নিধির খবর নেই। ঘুমে গভীর সে পলাশ হাসে, ভাবে এই মেয়েটিকে কোলে করে নিয়ে গেলেও সজাগ পাবে না। তার কাছে এখনো সব স্বপ্ন স্বপ্ন লাগছে। নিধি তার একটি বিশ্বাস হাতেও কষ্ট হয়। তার আব্বা এখনো চুপ করে আছে, মানে উনি নিশ্চয়ই কোনো পরিকল্পনা করছে। সে থাকতে নিধির কোনো ক্ষতি করতে দেবে না। পলাশ নিধির কপালে একটি চুমু খেয়ে ধীরে সুস্থে উঠে বসে। প্রচুর ক্ষুধা পেয়েছে, কিছু খাওয়া দরকার। নিধির ঘরে কোথাও কি আছে জানা নেই। এবার ভাবে নিধিকে ডাকবে, কিন্তু নিধির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ডাকতে ইচ্ছে করে না। পলাশ ফ্রেশ হয়ে আসে, তলা গলায় চড়িয়ে সুখী সুখী মুখে রান্নাঘরে যায়। রান্নাঘরে চোখ ঘুরিয়ে কোথাও কি আছে দেখলো। সেই কেবিনের ড্রাম সাইডে পেল হাত একটি। খেতে খেতে ভাবে নিধিকে নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। কাল শিমুল যে খাবারগুলো কিনে দিয়ে গিয়েছিল সেগুলো সব শেষ। পলাশ ভাবলো সে নিজে কিছু করবে। ফ্রিজ খুলে ডিম ছাড়া আর কিছু পায় না। আর কিচেন ক্যাবিনেটের কাছে যায়। একটা দুধের ডিব্বা, একটা কফির ডিব্বা আর একটা সুজির প্যাকেট আছে। নিজের একটি বড় বক্সে ময়দা, ছোট ডিবিতে মুড়ি। ভাবে তার প্রিয়তমার জন্য পিঠা বানানো যাক। সবসময় মা যেভাবে বানাতো দেখেছে, নিজেও অনেকবার মাকে সাহায্য করেছে। পারবে পারবে বলেই সে শুরু করে দিল পিঠা বানাতে। কিছু কিছু চাওয়ার না থাকে যা কখনো পূরণ হওয়ার না, কিন্তু আল্লাহর ইশারায় পূরণ হয়ে যায়। শুকনো গাছের গোড়া পানি ঢাললে যেমন সতেজ হয় না, পলাশ পেয়ে তেমন নিধিকে কষ্ট ভুল সুখের দেখা পেয়েছে। প্রথম পলাশ, তারপর বাবা মাকে হারিয়ে এই পৃথিবীতে বড় একা হয়ে গিয়েছিল মেয়েটি। ভেবেছিল এই জীবনে আর সুখের দেখা পাবে না। প্রতিজ্ঞা করে নিজেকে প্রতিষ্ঠিত করবে, মন দিয়ে পড়ালেখা করবে। এক পর্যায়ে এক ফ্রেন্ডের সাথে খোঁজে জানতে পারে পলাশ বিয়ে করেনি। এখনো নিধির খোঁজ করে। কষ্ট ভরে মনে আসা আলো ফুটে ওঠে। সিদ্ধান্ত নেয় কলেজে শিক্ষিকা হিসেবে নিয়োগ দেবে। এরপর অনেক কষ্টে অনন্তপুর কলেজে গিয়ে পোস্টিং এনেছে। নিধির সব কষ্ট সফল। সে তার জীবনের সেরা প্রাপ্তি হিসেবে পলাশকে পেয়েছে। পলাশের মতো মানুষ নিজের জীবন সঙ্গী করতে পেরে মনে মনে আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করেছে। সকালে মিঠে রোদে পর্দা দুলছে। জানালার ফাঁক গলে মৃদু আলো ঘরে ঢুকছে। মাথা ঘুরিয়ে পাশের বাড়ি দেখলো নিধি। পলাশ নেই। নিধি অবাক হলো, এত সকালে কোথায় যেতে পারে। নিজেও বিছানা ছেড়ে ওঠার জন্য হাত পা নাড়ায়, কিন্তু নিধি এতই অসুস্থ লাগছে যে বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। হাত পা নাড়াতেই বেকত ব্যথায় টান টান করছে। সারা শরীরের শক্তি যেন একেবারে উধাও হয়ে গেছে। চোখে মুখে ক্লান্তি রেখা স্পষ্ট। সোজা হয়ে আরো কয়েক মিনিট শুয়ে থাকে। পলাশ একটা পাতিলে পানি নিয়ে গুঁড়ো দুধ গুলিয়ে তারপর চুলায় বসিয়ে দেয়। গুঁড়ো দুধ গরম হয়ে আসছে। আসলে তাতে চিনি দেয়। আলাদা একটি বাটিতে সুজি হালকা একটু পানির পরিমাণ কমিয়ে গুলিয়ে নেয়। তারপর দুধের পাতিলে দিয়ে দেয়। সুজি দাঁতে দুধ আস্তে আস্তে ঘন হয়ে আসছে। নামিয়ে নেয়। আরেকটা বাটিতে ময়দা নেয়, সাথে কয়েকটা চামচ গুঁড়ো দুধ দেয়। পানি দিয়ে পাতলা করে গুলিয়ে নেয়। ফ্রাইং প্যানের চুলোতে বসিয়ে হালকা তেল দেয় এবং ময়দার সাথে তারপর ধীরে ধীরে ক্ষীর দিয়ে কাঠির সাহায্যে রোল করে। পলাশ হঠাৎ করেই মুচকি আসে। বাড়িতে হলে এসব মোটেই করা যেত না। বইয়ের এত যত্ন, আবার পাটিসাপটা পিঠা খাওয়ানো, বাবা এসব করলে পেশকারা বাড়িতে তুলকালাম করে দিত। পলাশ মুচকি হাসে। ইচ্ছে করছে ভিডিও করে পেশকারাকে দেখাতে, কিন্তু সে এই ইচ্ছে পূরণ করবে না। কি দরকার ঝামেলা বাড়িয়ে আনার, পেশকারা জ্বালা বাড়ানো। নিধি আসলো, অলস পায়ে বাথরুমে যায়। মিনিট কয়েক পরে মাথায় তোয়ালে পেঁচে বেরিয়ে আসে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে টুংটাং শব্দ শুনে সেখানে পা বাড়ায়। গিয়ে পলাশের কাজ দেখে সে হতবাক। ও মা, তুমি রান্না পারো?
নিধির উপস্থিতি টের পেয়ে পলাশ তাকায়, মুচকি এসে আবারও পিঠা বানায়। আর মাত্র একটা পিঠা হবে। নিধি পলাশের কাজ দেখে অবাক। আমার কি ভাগ্য, আমার বর রান্না বান্না পারে। আল্লাহ কত ভালো রব। পলাশ কথা বলে না, মুচকি এসে মুখে হাসি ঝুলিয়ে সে কাজে ব্যস্ত। পলাশ কথা বলে না, মুচকি হাসে, সে কাজে ব্যস্ত। আমার তো তাহলে রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই। তুমি রাঁধবে, আমি খাবো, কি আরাম। ইস, পলাশ হাতের কাঠি রেখে বলল, এই আশা করলে সারাদিন রাত পাটিসাপটা পিঠা খেয়ে থাকতে হবে। কেন কেন? কারণ আপনার বর পাটিসাপটা পিঠা আর চা ছাড়া কিছুই বানাতে পারে না। নিধি দুঃখ দুঃখ চেহারা করে তাকালো, তাই পলাশ নিধির দিকে তাকিয়ে হাসে। নিধিও তাকে এই মুহূর্তে বলে, আমাকে ডাকতে কষ্ট করে সব করতে গেলে কেন? পলাশ নিধিনাকে আঙ্গুল ছুঁয়ে বলে, বিড়ালটা যেভাবে গুটিসুটি মেরে ঘুমাচ্ছিল, জাগাতে ইচ্ছা করেনি। নিধি আদরে ভঙ্গিমায় হাসে। পলাশের গা ঘেঁষে দাঁড়িয়ে একটা পিঠে হাত রাখে, তারপরে একটা পিঠে হাতে তুলে নেয়। খেতে খেতে বলে, খুব মজা হয়েছে তো। কে শিখিয়েছে? পলাশ নিধির প্রশংসা শুনে খুশি হয়, হাত বাড়িয়ে নিধিকে জড়িয়ে নেয়, তারপর নিজে একটি হাতে নিয়ে খায়। আমার কাছে শিখেছি। আমার জ্বর হলে আমি এই পিঠা খেতে চাইতাম আর আম্মা বানিয়ে দিত। আমি পাশে বসে থাকতাম, দেখতে দেখতে শেখা হয়ে গেছে। তারপর মাঝে মাঝে আম্মুকে টুকটাক সাহায্য করতাম। শাশুড়ির কথা শুনে নিধির মন খারাপ হলো। এতে মেয়েটার যে আদরের অভাব। পলাশ নিধির মুখের দিকে তাকালেই নিধি বলল, আমার সাথে কথা বলতে পারবো না? আর খুব ইচ্ছে করছে। পারবে না কেন? দাঁড়াও, ফোন নিয়ে আসছি। রাবেয়া হাসি খুশি মুখে টেবিলে নাস্তা এনে রাখছে, খুশিতে বুকটা টিপ টিপ করছে। কিছুক্ষণ আগে নিধির সাথে কথা হয়েছে, তার আরেক বৌমা। মেয়েটা যখন আম্মা বলে ডাকলো, রাবেয়ার বুকটা সুখে কান্না কান্না ভরে গেল। প্রায় 10 মিনিটের মতো কথা বলেছে। রাবেয়া আশ্বাস দিচ্ছে সবাইকে মানিয়ে নিয়ে অতি শীঘ্রই পলাশ আর নিধিকে ঘরে ফিরিয়ে আনবে। এই দুই ছেলের জন্য সারা জীবন কাটিয়ে ফেলেছে। এখন এই দুই ছেলে যদি সুখ পেতে না পারে তাহলে হবে না। ছেলেদের সুখের জন্য যা করার দরকার সব করবে, সব। হঠাৎ সুইটির গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। নাস্তা টেবিলে সবাই ছুটে সুইটির রুমে যায়। সুইটি আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে। তার ইউকাট চুল আর ইউকাট বাদ পর্যন্ত তেরা বেঁকা হয়ে কাটা, কপালের সামনে চুল একেবারে উধাও। কে করেছে এমন কাজ এটা বুঝতে বাকি নেই। শৌকত আর মজিব আবার নাস্তা টেবিলে ফিরে আসে। শিমুল কিছু বলার রুচি হচ্ছে না তাদের। আসমার পেশকারা রাবেয়াকে ধরে। আসমা তেরে এসে বলল, তোর ছেলে এগুলো করেছে তাই না? কালকে পুষ্পের সাথে হওয়া ঘটনায় ফুলি তাকে বলেছে। এখন সুইটির অবস্থা দেখে খুশি লাগছে তার, হাসিও পাচ্ছে। মুখ টিপে হাসি রোধ করে বলল, আমার ছেলে সব করবে কেন? ফুলি সুইটির দিকে এগিয়ে বলে, আফা আপনার চুল কি কাওয়া নিয়ে গেছে? সুইটি রাগি চোখে তাকায় ফুলিকে, বলল, কাওয়ার চুল নেওয়া বেটিরে আমি বেডার বিয়া করতাম না আফা। আপনারে হারা জীবন বিয়া ছাড়াই থাহা লাগবো। বাজারে রত্নী পাগলের মতন, ওরা তো এমনি থাহে। সুইটি পা আঁকড়ে বলল, আম্মু। আসমা ফুলিকে ধমক দেয়। ফুলি ভয় পায় না, দাঁত খেলিয়ে হেসে বলল, টুমকা মাথা লইয়া যান, ব্লেড আইনা দেই আফা। পেশকারা ফুলিকে মারতে আসে। ফুলি তার পা দরজার দিকে বাড়ায় আর বলে, ঠুমকা মাথা বেল বেল রাখবো না গো, বালা তেল বেচা পুরা বেডা আনবো না ইচ্ছা। পেশকারা ফুলিকে ধরতে পারে না। ফুলি চঞ্চল পায়ে বেরিয়ে যায়। পেশকারা আবার রাবেয়াকে বলে, কিভাবে এমন ছেলে পেটে নিয়েছিলা? দেখছো মেয়েটার কি হাল করেছে? আসমা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, পুষ্পর চুল এমন করে কেটে দিলে কেমন হবে? পেশকারার আসমা রাবেয়ার কথায় অপেক্ষা না করে শিমুলের রুমে দিকে ছোটে, কিন্তু রুমে যেতে হয় না। শিমুল খুব আয়েশ করেই পরোটা খাচ্ছে। পেশকারার গলার আওয়াজ বাড়িয়ে বলল, হারামজাদা কি করছিস এগুলা? শিমুল না বুঝার ভান করলো। চিল্লাও কেন? আমি কি করছি? তুই জানাস না মেয়েটার কি হাল হইল? মজিব হাওলাদার ততক্ষণে চিল্লাচিল্লি করে শিমুলকে বকাঝকা করে। শিমুল নিরুত্তর। বোকা দিয়ে দিক তাতে কি, কাজ তো কমপ্লিট। শিমুল এই চুপচাপ থাকা সবাইকে আরো রাগিয়ে দেয়। শিমুল নাস্তা শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সুইটির রুমে যেতে যেতে বলল, দেখি কি হাল। তারপর সুইটির রুমে গিয়ে সুইটির দিকে তাকিয়ে চুকচুক শব্দ করে।
ইস, তোর ইউটার্ন চুলের কি হলো? সুইটি শিমুলের দিকে তাকিয়ে বলল, তুমি তো করেছো, তুমি এত খারাপ। শিমুল হাসে। কাল রাতেই যে এই মহান কাজটা করেছে তার বুকে কষ্ট দিবে আর সে ছেড়ে দিবে? এটা হতে পারে? কখনো না। শিমুল তো এত ভালো মানুষ না, তার ফুলকে কেউ আঘাত করবে মোটেও ছেড়ে দিবে না। সুইটি ঘুমিয়েছিল তাই বুঝতে পারেনি, আমি করেছি। হ্যাঁ, আচ্ছা, একটা ব্লেড এনে দেই, সব চুল ফেলে দে। সুইটি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। শিমুল বলল, তোর চুল নাকি বেশি বড় হয়ে গেছে? তোর চুলের যদি না কাটি আমার তোমার বইয়ের চুল যদি না কাটি আমার নামও সুইটি না। আমার বইয়ের দিকে হাত বাড়ালে তোর হাত কেটে দিব। সুইটি কিছু বলার আগে শিমুল বেরিয়ে যায়। পেশকারা সব রাগিয়ে পুষ্পর ওপরে পড়ে। নবাব জাতি আজকেও দেরি করে উঠছে, উনি কি পুষ্পর সামনে দাঁড়ায়। এটা কি বাপের বাড়ি পেয়েছো? পুষ্প হাত কলচায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে ভোর সকালে বেরিয়েছিল কিন্তু শিমুল বের হতে দেয়নি। তার এক কথা, ফুলি আছে, পুরো কাজ নিয়ে কাজ করতে পারে সে, তোমার যেতে হবে না। পেশকারা পুষ্পর গালে খোঁচা মেরে বলল, মুখ দিয়ে কথা বেরোয় না? নাস্তা কে বানাইবে? হ্যাঁ, সবাই কি খাবে না খাবে খেয়াল নেই, খালি জামাই নিয়ে শুয়ে থাকলে চলবে? পুষ্প হাত বাড়িয়ে বলল, বুবু হাত পুড়ে ফেলেছি তাই। পুষ্প কথা শেষ হবার আগে পেশকারা বলল, এমন হাত পোড়া নিয়ে জামাই বাড়িতে কতই কাজ করছি, তোমার মতো ঢং করি নাই। শিমুল কিছুটা দূর থেকে বলল, বিয়ে করে বউ এনেছি, কাজের মেয়ে না। তোমার যা লাগবে ফুলিকে বলো, আমার বউ ঢং করবে, রং করবে, যা মন চাই করবে। ছেলের কথা শুনে রাবিয়া মুচকি আসে। তার স্বামী কখনো এভাবে কিছু বলেনি। পেশকারা রাবিয়াকে সীমাহীন কষ্ট দিলেও টু শব্দ করেনি। ছেলে বলেছে বিধায় শান্তি লাগছে। পেশকারা মুজিব হাওলাদারের দিকে তাকিয়ে বলল, দেখছো পোলার নাভি শুকাইছে কিনা সন্দেহ আছে, আর এই পোলা আমার লগে তর্ক করে। শিমুল তেরা গলায় গেঞ্জি উঠিয়ে বলল, আসো দেখাই নাভি শুকিয়েছে কিনা। শিমুলের কথায় পেশকারা চোখ বড় বড় করে তাকায়। শিমুল পেশকারা চোখের দিকে দৃষ্টি রেখে বলল, তুমি চোখে দেখবে না তো নাকি তোমার সুইটিকে দেখাবো? পেশকারা চোখ পাকিয়ে তাকায়। শিমুল মুচকি এসে বলল, একজনের মাথায় চুল নাকি বেশি বড় হয়ে গিয়েছিল, দেখেছো কি হাল হলো? এখন দেখি তোমার গলায় চুলকানি বেড়ে গেছে, তোমার কি হাল হবে আল্লাহ জানে। পেশকারা হতভম্ব চাহনি উপেক্ষা করে শিমুল বাইকের চাবি হাতে নিয়ে আঙুলে ঘুরাতে ঘুরাতে বেরিয়ে যায়। পেশকারা পুষ্পর দিকে তাকাতে পুষ্প কাচুমাচু করে রান্নাঘরে ঢুকে যায়। সুইটির চুলে যা অবস্থা, তাতে নেড়া ছাড়া চলবে না, কোনো উপায় নেই। অন্য কোনো দেখে বিষগ্ন মুখে সুইটিকে নেড়া করতে হয়। তার এত সুন্দর চুলের এই দশা হলো। এই দুঃখে কতক্ষণ কেঁদেছে। ফুলি খিলখিল করে হেসেছে, পুষ্পের গায়ে ঢলে পড়েছে। শিমুল দুপুরে ফিরলে ফুলি ছুটে গিয়ে বলল, ভাইজান আমাদের বাড়িতে একটা টিনের ঘর উঠছে। ফুলির কথার ইঙ্গিত বুঝতে পেরে শিমুল হাসে। বাড়ির ভেতরে এসে দেখে সুইটির মাথায় ঘোমটা দিয়ে বেড়াচ্ছে। শিমুল ফুলিকে বলল, ফুলি যা তো একটু তেল গরম করে আন, তোর সুইটি আপার মাথায় দিয়ে দেই। বেচারির ইউটার্ন চুল বলে কথা, একটু যত্ন না করলে কিভাবে হবে? পুষ্পের বাবা মায়ের জন্য মন কেমন করছে। ওনাদের কথা মনে পড়তেই চোখে পানি জমে। কতদিন হয়ে গেল ওনাদের দেখা হয় না। দিন দিন পেশকারা অত্যাচার বাড়ছে। রাবেয়া শাশুড়ি হিসেবে একদম নরম, কিন্তু পেশকারা সুইটি আর আসমা মিলে পুষ্পের জীবন অতিষ্ঠ করে ফেলেছে। শিমুল তো সারাদিন ঘরে থাকে না, থাকে শুধু পুষ্প। ওনারা তার সাথে যে মানসিক অত্যাচারটা করে তার চেয়ে একবেলা ভাত কম খেলেও শান্তি। পুষ্প তার আম্মার কথা মনে পড়ে। উনি বলছেন, শ্বশুর বাড়ির লোক ভালো না হলে শান্তি লাগে না, চেয়ারম্যান বাড়ির মানুষ ভালো না। মায়ের কথা মনে হতে পুষ্প ফুপিয়ে কেঁদে ওঠে। বুক চিনচিন করে, জ্বালাপোড়া করে। পুষ্প ফুপিয়ে ওঠার শব্দ শুনে শিমুল পুষ্পের দিকে ফিরে তাকায়। মোবাইলে লাইট জ্বালিয়ে পুষ্পকে কাঁদতে দেখে অবাক হয়। চোখের পানিগুলো মুছে বলল, কাঁদো কেন? পুষ্প মাথা নেড়ে বোঝায়, কিছু না। শিমুলের বোধ হয় বুঝতে পারে বাবা মায়ের কথা মনে পড়ছে। পুষ্প ফুপিয়ে ওঠে। হ্যাঁ। শিমুল মুচকি আসে, বোকা মেয়ে, তাই বলে কাঁদতে হবে? পুষ্প কাঁদো কাঁদো গলায় ফেল করে বলল, তুমি ছেলে মানুষ, মা বাবাকে ছেড়ে আসার যে কষ্ট কত তুমি বুঝবে? শিমুল পুষ্পের চোখের পানি মুছে বলল, তাই তো, বেশি খারাপ লাগছে? আচ্ছা তাহলে বাবা মায়ের কাছে নিয়ে যাব, খুশি? পুষ্প খুশি হয়, শিমুলকে জড়িয়ে ধরে বলে, খুশি। তুমি মাকে বলো কালকে আমি তোমাকে নিয়ে তোমাদের বাড়ি যাব, তারপরে না হয় আমিও বলবো। আচ্ছা। যথারীতি সকালে নাস্তা বানানোর সময় পুষ্প আস্তে ধীরে বাবার বাড়ি যাওয়ার কথাটা বলে।
রাবেয়া পুষ্পের থমকানো মুখটা দেখে তাকায়। পুষ্প তার কাছে অনুমতি চেয়েছে, তাকে বলতে ভয় পাচ্ছে। রাবেয়া দীর্ঘশ্বাস ফেলে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। রাবেয়া 6 মাস কি 1 বছর বাবার বাড়ি যাওয়ার ইচ্ছে পোষণ করতে পারেনি। তার বাবার বাড়িতে কেউ নিতে আসলেও তিনি ভয়ে পেশকারের কাছে বলতে পারত না। শওকতকে বলতো আম্মা যা বলে তাই হবে, আমি এসবে নেই। বাবার বাড়ি যাবার আশা মনের সাহস জুগিয়ে বলতেই পেশকারা কত কথা শুনিয়েছে। রাবেয়া ভয়ে ভয়ে বলতো, আম্মা কতদিন হয়ে যাচ্ছে যাই না, সবাইকে দেখতে ইচ্ছে করে। পেশকারা মুখ ঝামটা দিয়ে বলতো, জামাই বাড়ি এসে দিনের হিসাব করলে তো হবে না, তুমি চলে গেলে সংসার সামলাবে কে, রান্না বান্না করবে কে? রাবেয়া ভয়ে মিহিত হয়ে যেত। স্বামীকে বললেও তিনি কিছু বলতো না, মনের কষ্টে কেঁদে সারাদিন পার করত। স্বামী শ্বশুর বাড়ি, দাদি শ্বশুরি সবাইকে মানিয়ে চোখের পানি ফেলে অনেক সাবধানতার সাথে চলতে হতো রাবেয়া অবাক লাগতো যে বাবা মা জন্ম দিল, এত বছর লালন পালন করলো, বড় করলো, এই বাড়িতে পাঠালো, সেই বাবা মায়ের কাছে যেতে এত কষ্ট হয়। এটা কি মেয়েদের জীবন? এ কেমন সমাজ যে সমাজে বাবা মায়ের কাছে যেতে হলেও চোখের পানি বিসর্জন দিয়ে যেতে হয়। রাবেয়া পরবর্তীতে তার আশেপাশের মহিলাদের দেখে, ওনাদের শাশুড়িরা ওনাদের সাথে যে ব্যবহার করত, ওনারাও বউয়ের সাথে ঠিক এমনটাই করত। ভাবটা এমন যে আমি আমার জীবনে এমনভাবে কাটিয়েছি, তুই কেন আরামে কাটাবি, তোকে আমি জ্বালাবো। রাবেয়া এসব দেখে প্রতিজ্ঞা করেছে, তার সাথে যেটা হয়েছে সেটা সে তার ছেলের বউদের সাথে কখনো করবে না। প্রতিশোধ না, উনি ওনার ইচ্ছে ছেলেদের বউয়ের ইচ্ছে পূরণ করবে, তৃপ্তি করে রাখবেন বউদের হাসি মুখে। রাবেয়া পুষ্পের মাথায় হাত বুলিয়ে বলল, যাবে, অবশ্যই যাবে, এত ভয় পাচ্ছ কেন? রাবেয়ার এমতো কথায় পুষ্প ঝরঝর করে কেঁদে দেয়। যদি যেতে না করেন তাই খুব ভয় লাগছিল আম্মা, যারা তোমায় জন্ম দিয়েছে তাদের কাছে যাবে, এতে না করার কি আছে, পাগল মেয়ে। আম্মা আমি কলেজে পড়লে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে কেন, অবশ্যই পড়ালেখা করবে। আমিও এটাই বলতে চাচ্ছিলাম, এতদিন হলো এই বাড়িতে এসেছো, কলেজের নাম নেই যে? আব্বা বাসায় বইপত্র আছে, সেগুলো আনতে হবে। আমি ভাবছিলাম আপনারা পড়াতে দেবেন কিনা। আমরা পড়াতে দেবার না দেবার কে, তোমার পড়ালেখা তুমি করবে। মেয়েদের এই পড়ালেখাটাই হাতিয়ার, জীবনে চলার পথে নিজেকে তৈরি করাটা জরুরি। জীবনের মোড় কখন কোথায় যাবে কে জানে। পুষ্প হেসে বলল, আম্মা আপনি খুব ভালো, আমার ধারণার চেয়েও অনেক অনেক বেশি ভালো। পেশকার এতক্ষণে আড়ালে দাঁড়িয়ে দুজনের কথোপকথন শুনছে। একে তো পুষ্পের জন্য শিমুলের সাথে সুইটির বিয়ে দিতে পারেনি, সেদিকে আবার পুষ্পের জন্য সুইটি চুল কাটলো, আর তার আদরের সুইটি সেই দুঃখ ঘরে বয়ে না মেয়ে দিনকে দিন পুষ্প তাদের চোখে বিষ হয়ে যাচ্ছে। তাদের কাছে গিয়ে বলল, কোথায় যাবে পুষ্প? রাবেয়া ভাবলেশীন ভাবে বলল, বাবার বাড়ি যাবে। কদিন আগেই না নায়র কইরা আসলো, এখন আবার কিসের যাওয়া, এখন যাওয়া যাবি নাই। পুষ্প আতকে শাশুড়ির দিকে তাকায়। রাবেয়া সহজভাবেই বলে, আম্মা মা বাপের দেখতে যাবে, এতে আমাদের এত নাক গলানো ঠিক না। ওর বাপ মা ওরে জন্ম দিয়েছে, মেয়ে হিসেবে তাদের কাছে যাওয়া অধিকারটুকু পুষ্পের আছে। তাছাড়া হঠাৎ করে বাবা মাকে ছেড়ে এসে ছোট্ট মানুষ হয়তো খারাপ লাগছে, ঘুরে আসুক, মন ভালো থাকবে। পেশকারা ফুসে উঠে বলল, বউকে এত লাই দিও না, পরে লাগাম ছাড়বো, টানতে পারবা না। লাগাম টানার জন্য শিমুল আছে, আমি লাগাম টানার কে? আমি আমার ছেলের লাগাম টানতে পারি, ছেলের বউয়ের না। পেশকারা অগ্নিদৃষ্টিতে তাকাইয়ে রাবেয়াকে দেখে, তারপর বলে, বিয়ে হয়েছে, এখন আর পরে কি হবে, সংসার করো, বাচ্চা নাও, পড়ালেখার কি দরকার? পুষ্পর মাথা নিচু করে বলল, আমি পড়বো বুবু, পড়ার দরকার নেই। পড়ে কি করবে? শিমুল ডাইনিং টেবিলে বসলো, আমার বউকে আমি অফিসার বানাবো। পেশকারা বিরক্তি চোখে শিমুলকে দেখে, ছেলেটা আজকাল বেয়াদব হয়ে গেছে। কই তার ছেলে তো এমন বউপক্ষ নিয়ে তর্ক করেনি, এই ছেলে এমন কেন? পেশকারার মনে হয় পুষ্প তাবিজ করেছে শিমুলকে, তাই সে এমন হয়েছে। তোরে কিছু বলছি না তো ভাই, তুই চাতস কেন? বউ আমার, আমি একই হলাম তাই না? বউকে বলার আমাকে বলা এক না? মহিলাদের সব কথায় নাক গলাস কেন? ফুলি রুটি বানাতে বানাতে বলে, বুবু আপনি কি বয়রা শুনেন না, ভাইজান কইতাছে ভাবি আর ভাই এক, তো কেডাই নাক গলাইব, আপনার জামাইয়ে? পেশকারা ফুলির দিকে তাকায়, এই তুই এত পকর পকর করিস কেন? আল্লাহ মুখ দিছে তাই কইতাম না।
বেশি কথা বলিস, থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব বেয়াদব। ফুলি বিড়বিড় করে বলল, এই জন্যই ভাইজান কয় আপনার গলা চুলকায়। ফুলির কথা শুনে উপস্থিত সবাই মুচকি হাসে। পেশকারা ফুলিকে মারতে গেলে রাবেয়া আটকায়। পুষ্পর দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে, রাবেয়া যদি কথায় কথায় এই মেয়েকে ছোট বলো কেন? এই মেয়ে ছোট নাকি? ছোট হলে ঝামেলা লাগে থাকে কেমনে? পেশকারার কথা শুনে রাবেয়া লজ্জা পায়। উনি কি পাগল? শিমুলের সামনে এগুলো কি বলে? আগল পাগল কথা রান্নাঘরে থেকে বেরিয়ে যায় এমন কথা শুনে। শিমুল পেশকারের কাছে এসে দাঁত কেলিয়ে হাসে, মাথাটা নিচু করে খপ করে পেশকারের হাতটা ধরে বলে, দেখবে কেমনে দেখাবো? চলো দেখাই, আসো। পেশকারা শিমুলের দিকে তাকিয়ে বিড়বিড় করে, রেগে সেখান থেকে চলে যায়। শওকত আসুক, এই শিমুল এত তর্ক বেড়ে গেছে না, দাঁড়া আমি দেখতাছি। পেশকারা চলে গেল, রাবেয়া আসে। শিমুল মায়ের কাছে এগিয়ে আসে, আম্মা পুষ্প কান্নাকাটি করতেছে, ওকে একটু তাদের বাড়ি নিয়ে দিয়ে আসি। আচ্ছা বিকালে নিয়ে যাস। ঠিক আছে। পুষ্প হঠাৎ করে রাবেয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। রাবেয়া কিছু না বলে পুষ্পকে জড়িয়ে ধরে। তিনি পুষ্পের কাঁদার কারণটা বুঝতে পেরেছে। পুষ্পর সুখে কাঁদছে। এত ভালো শাশুড়ি কয়জন পায়? সব আপুদের মুখে শাশুড়িদের নিয়ে ভয়াবহ কথা শুনতে শুনতে তার মনে একটা ভয় ঢুকে গিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে রাবেয়া তার শাশুড়ি না, আরেক মা। শিমুল মুগ্ধ চোখে দুজনকে দেখে। এই দুজনই তার দুনিয়া। এই দুজনকে যখন একসাথে দেখে বুকটা চিনচিন করে ওর। বউ আর মা ঝগড়া দ্বন্দ্ব লেগে থাকলে যে পুরুষটা কি মানসিক চাপে থাকে সেটা শুধু পুরুষরাই জানে। পুষ্প বাবার বাড়িতে মাত্র 2 দিন থাকবে বলে দেওয়া হয়েছে। শিমুল বুক ভরা আহাজারি, প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে মন খারাপের কথাবার্তা। রাতে গভীর কান্না কান্না ভাব নিয়ে পুষ্পকে ডাকে, ফিসফিস করে আদরে কথা বলে। সব মিলিয়ে পুষ্পকে পাগল করে ছেড়েছে। পুষ্প বলেছে তার সাথে থাকতে, কিন্তু শিমুল থাকবে না, তার নাকি লজ্জা লাগে। 2 দিন থেকে শিমুল নিজেকে আর মানাতে পারে না। তারও যে মন আনচান করছে। সবাইকে বলে শিমুল এসে ফের নিয়ে যায়। রাতে খাওয়া দাওয়া করে পুষ্প রুমে আসে। শিমুল তার অপেক্ষায় বসেছিল। পুষ্প ড্রয়িং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়না দেখে দেখে মুখে ক্রিম মাখে। শিমুল গভীর চোখে পুষ্পকে দেখছে। আয়নায় শিমুলের চোখে দৃষ্টি রেখে পুষ্পর কেমন লজ্জা লাগে। মাত্র 2 দিন পরে দেখা হয়েছে, অথচ কেমন নতুন নতুন লাগছে। চোখের দৃষ্টি পরে গায়ে নতুন করে শিহরণ জাগায়। পুষ্প সমানতালে শিমুলকে জ্বালাতে মাদক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। পেয়সীর চোখের ভাষা পড়তে শিমুলের বেগ পেতে হয় না। চঞ্চল দেহটা বিছানায় বসতে নারাজ। ঠোঁট কামড়ে হেসে বিছানা ছেড়ে এগিয়ে আসে। পুষ্প তার দিকে তাকিয়ে ফিক করে হেসে বুকে জড়িয়ে নেয়। শান্তি শান্তি গলায় বলে, আহা বউ, এতক্ষণে শান্তি লাগছে। এই 2 দিন অবাস্তব ছিলাম। পুষ্প 2 হাত এগিয়ে শিমুলকে জোরে মুখটা তুলে, মিস করছো বলে। শিমুল পুষ্পের কপালে চুমু দেয়। পুতুলটাকে নাকের ডগায় নিজের নাক আলতো করে ধাক্কা দিয়ে বলে, প্রচুর। পুষ্প হাসে। শিমুলের বুকে আঙ্গুল দিয়ে বিলি কাটে। শিমুলের শরীর ঝিমঝিম করে। ঘোর লাগা চোখে পুষ্পকে বিছানায় নিয়ে যায়। পুষ্প চোখ বন্ধ করে বলল, আপনি খুব খারাপ শিমুল ভাই। ম্যাডাম আপনি তো খারাপ বানিয়েছেন। পুষ্পার কথা বলার সুযোগ পায় না। শিমুলের ছর্ণ ছাড়া ছোঁয়ায় খিলখিল করে হেসে ওঠে। শিমুল দিশাহারা, হারিয়ে যেতে চায় সুখের রাজ্যে, যেখানে প্রতিটি নিঃশ্বাস সুখের সাথে হাসে, দুঃখে কাঁদে। শিমুল ফিসফিস করে বলে, আরে বাবা এত সুরসুরি কেন? পুষ্প কোনো কথা বলে না। কেন তো সুরসুরি এর ব্যাখ্যা তার জানা নেই। রাবেয়ার মন রক্ষার্থে শওকত হাওলাদার পলাশ আর নিধিকে ফোন করে বাড়িতে আসার অনুরোধ করে। সবাই তো বেশ অবাক হয়। চেয়ারম্যান এত সহজে হার মানার পাত্র তো নয়। তাহলে পলাশের মন মানে না। কিছু তো চলছে তার আগে পিছে, কিন্তু কি সেটা আধা ধোয়া যাচ্ছে না। পলাশ পাশে ঘুমিয়ে থাকা নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে। নিধি তার কতটা জুড়ে আছে সে আর তার আল্লাহ জানে। এই মেয়েটাকে কোনো ক্ষতি হতে দিবে না সে। দরকার হলে নিচে মরে যাবে, তারপরেও নিধিকে ভালো রাখতে চায় পলাশ। সকাল থেকেই পুষ্প খুবই খুশি। খুশির মূল কারণ হলো আজকে পলাশ আর নিধি আসছে। তার ওই কলেজের শিক্ষিকা আর যা, এটা ভাবতে খুশিতে নাচতে ইচ্ছা করছে তার। 12টার দিকে পলাশ আর নিধি আসে। রাবেয়াকে দেখে নিধি মা বলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। নিধি মনে হয় রাবেয়ার শরীরটা যেন কেমন মামা গ্রান আসে। রাবেয়া দেখে বুঝতে পারলো পলাশ তার মায়ের মতোই হয়েছে, শান্ত স্নিগ্ধ। রাবেয়াও পরম স্নেহে নিধিকে কপালে চুমু দেয়।
সাথে সাথে আলাপচারিতা করার পরে গম্ভীর মুখে শওকত হাওলাদার আসে। উনাকে দেখে নিধির চোখ শক্ত হয়ে ওঠে। এই সেই লোক যে নিধির জীবনটা দুর্বিষহ করে দিয়েছে, চরিত্রে দাগ লাগাতে দুইবার ভাবেনি, তাকে মেরে ফেলতে চেয়েছিল এই লোক। উনাকে দেখে নতুন করে অবাক হওয়ার কালো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। এই মানুষকে বাবার জায়গায় স্থান দিতে মন টানে না, তারপরে উনি পলাশের বাবা, সেই সম্মানে থাকতে আলতো গলায় সালাম দেয়। শওকত হাওলাদার নীতির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। মেয়ে তো ফর্সা না, দেখতেও কেমন আহামরি সুন্দর না, এই মেয়ে কিভাবে তার রাজপুত্রের মতো ছেলেকে কাবু করলো। উনি সালামের উত্তর দিয়ে চুপচাপ গম্ভীর মুখে বসে থাকে। পলাশ তার মায়ের কাছে গিয়ে নিধিকে আড়ষ্ট হতে বলে। ওনার সামনে ভাবে বসার মানে হয় না। উঠে চলে যাবার জন্য পা বাড়াতেই শওকত হাওলাদার গমগমে গলায় বলল, পরিকল্পনা তো সফল। নিধি অবাক হয়ে বলল, কিসের পরিকল্পনা? আমার আলাভোলা ছেলেকে পটালে, বিয়ে করে ফেললে? নিধি হালকা করে ঠোঁট বাঁকিয়ে জিভে জিতে যাওয়া হাসি হাসে। শওকত হাওলাদার সেদিকে তাকিয়ে বলল, কি মনে করেছো জিতে গিয়েছো? কি জানি। শওকত হাওলাদারে গা জ্বালানো হাসি দিয়ে বলল, চেয়ারম্যানের সাথে টক্কর দেওয়া তো সহজ না। নিধি নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা আচ্ছা, সামনে যা হবে হবে। মুখে দিয়ে আর কথা বের হচ্ছে না। নিধি চমকায়, শওকত হাওলাদারের দিকে তাকায়। এই লোক আবার কিসে ষড়যন্ত্র করতে চায়? আপনি আর কিছু করতে চাইলে খারাপ হবে, কিন্তু কি করবে? উনার এত ভাবলেশীন ভাবে কথা বলার ভঙ্গি দেখে নিধির বুকটা ভয়ে মোচড় দিয়ে ওঠে। এই জল্লাদ ধরনের মানুষটা যা ইচ্ছে করতে পারে। শওকত গম্ভীর গলায় বলল, পলাশের থেকে তোমাকে আলাদা করার দায়িত্ব আমার। নিধির গলায় কথা আটকে গেল। এই লোক এত সহজে সব মেনে তাদের বাড়িতে আসতে বলবে, এটা নিধি আর পলাশের বিশ্বাস হয়নি। এত সহজে হারার পাত্র উনি না। তাহলে উনি কি করতে চাইছেন? দাঁতে দাঁত চেপে বলল, এমন কিছু করবেন না। তোমাকে কুড়িগ্রামে পাঠানোর ব্যবস্থা করেছি, তারপর দেখা যাবে তোমার পাশে পলাশ কই থেকে আসে। উনার কথার অর্থ নিধির বোধগম্য হয় না। মানে? শওকত হাওলাদার এর উত্তর দিলেন না। নিজের মতো করেই বলল, কিভাবে ছেলেদের মাথা নষ্ট করতে হয় এগুলো তোমার বাবা মশাই শিক্ষা দিয়ে গেছে, তাই না? না মানে কত নিখুঁতভাবে কাজ করো। মৃত্যু, বাবা মাকে নিয়ে এত কথা শুনে নিধির চোখ দিয়ে পানি টলমল করছে। নিধি চোখের পানি দেখে শওকত হাওলাদার বলল, আসলে এই বাবা মা থেকেই। উনার কথা শেষ হবার আগে নিধি ভাঙা গলায় বলল, আপনি এত ছোট লোক, নির্লজ্জ, অমানুষ। ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে শওকত হাওলাদারের চোখ রাগে লাল বর্ণ ধারণ করে। চোখের আকৃতি দেখে মনে হচ্ছে যেন বেরিয়ে আসবে। শটান দাঁড়িয়ে গেল সে। কখন যে মজিব হাওলাদার এসে দাঁড়িয়েছে তা কেউ খেয়াল করেনি। নিধি কিছু বুঝে ওঠার আগে মজিব হাওলাদার তার মুখ চেপে ধরে বলল, আমার বাড়িতে এসে আমার ছেলেকে উল্টাপাল্টা বলার সাহস কই থেকে পাও? এত বড় কথা মুখ ভেঙে দেই। এতক্ষণে আড়াল থেকে পলাশ সব শুনছিল। এখন মজিব হাওলাদারের কাছ থেকে হনহনিয়ে বেরিয়ে আসে। দাদার পাশে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে বলল, আমার বউয়ের গায়ে হাত দেওয়ার আপনি কে? আমি এখন আপনার হাত ভেঙে দেই? মজিব হাওলাদার বলল, তোর বউ তোর আব্বাকে কি বলেছে শুনেছিস? শুনেছি। তাই বলে আপনি গায়ে হাত দিবেন? অসভ্য। শওকত হাওলাদার তেড়ে আসে, কার সামনে দাঁড়িয়ে আছিস ভুলে গেলি নাকি? মুখ সামলে কথা বল। পলাশ তার আব্বার দিকে তাকায়। এই লোককে আব্বা বলে পরিচয় দিতে ঘৃণা হয় তার। কিছুক্ষণ আগে কলেজের প্রিন্সিপাল ফোন দিয়ে পলাশকে জানায় নিধির ট্রান্সফার প্রায় হয়ে গেছে কুমিল্লার কুড়িগ্রামের সরকারি কলেজে। পলাশ অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো অ্যাপ্লাই করিনি। তোমার আব্বা উন্নতি কর্মকর্তাদের দিয়ে বদলি করেছে। আমিও কিছুক্ষণ আগেই জেনেছি। পলাশ জোয়াল শক্ত হয়ে আসে। এর জন্যই আজকে বাড়িতে রেখে আনা। তিনি আবারও নিধি আর পলাশকে আলাদা করতে চাইছেন। পলাশ দ্রুত পায়ে এগিয়ে থমকায় যায়। আড়ালে দাঁড়িয়ে শওকত আর নিধির কথোপকথন শুনে পলাশ চিৎকার করে বলল, আপনি এত বড় মাপের খেলোয়াড়, জানা ছিল না। শওকত হাওলাদার অবাক হয়ে তাকিয়ে থাকে। পলাশ কখনো এত জোরে কথা বলে না। পলাশের চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে। শওকত হাওলাদার অপ্রস্তুত হয়ে বলল, এভাবে চেঁচাচ্ছ কেন? পলাশ মাথা নেড়ে বলল, বছর খানেক আগে যদি এভাবে চেঁচাতে পারতাম, প্রতিবাদ করতে পারতাম, তাহলে আজ এই দিন আসতো না। শিমুলের পাশে পলাশের কাছে এসে দাঁড়ায়। ভাই কি হয়েছে? পলাশ শিমুলের দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে। শওকত হাওলাদারের দিকে আঙুল তুলে বলল, উনি এত নিষ্ঠুর কেন শিমুল? ওনার মতো পাষাণ মানুষ কেন আমাদের বাবা হওয়ার
কথা হলো বলতো? শওকত হাওলাদার বলল, উল্টাপাল্টা কথা বলবি না। কি করেছি আমি? পলাশ শওকত হাওলাদারের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি জানেন না কি করেছেন? বাবা, নিধির বদলি করতে চাইছেন কেন? আমার বউ আমার কাছে থাকলে আপনার সমস্যা কি? আমাকে সুখে দেখতে ভালো লাগে না? শওকত হাওলাদার ভাবলেশীনভাবে তাকিয়ে থাকে। ওনার নিশ্চুপতা দেখে সবাই বুঝে যায় পলাশ কি বলল। নিধি দূরে সরিয়ে ওর ক্ষতি করবে, তারপর আপনার ছেলে আবার আপনার কোলে ফিরে আসবে, এটাই ভেবেছেন? আপনি ভুল। এই জন্য বাড়িতে ডেকে এনেছেন? আমি বুঝতে পারিনি। শওকত হাওলাদারের মুখের কাছে গিয়ে পলাশ কেটে কেটে বলল, আজকে থেকে আপনি আমার আব্বা না, আর কখনো জন্মদাতার দাবি নিয়ে আসবেন না। পেশকারা বেগম এতক্ষণ সব দেখে গেল, নিধি তার একদম পছন্দর না। এই মেয়ের জন্য কিনা পলাশ তার ছেলের সাথে বেয়াদবি করছে। উনি নিধির সামনে গিয়ে দাঁড়ায়, তার দিকে নিধির মাথায় একটা খোঁচা দেয়, তারপরে গালে খোঁচা দিয়ে বলে, পলাশ, এই মেয়ে তো কালিনী, কি দেখে পাগল হইছস? আর ভালো মেয়ে বিয়ে করব, আরো ভালো মেয়ে বিয়ে করাবো, এরে তালাক দিয়া দে। ওনার কথায় নিধি আটকে ওঠে, হাত দিয়ে মুখ চেপে ধরে। পেশকার এমন আচরণে পলাশ এগিয়ে আসে, তুমি ওর গায়ে হাত দিলে কেন? তোমায় আমি খোঁচা দেই? অসভ্য মহিলা, সারা জীবন আমার আমারে জ্বালায় পুড়ে জীবন শেষ করে দিছো, আর এখন নাতি বউদের সাথে কর্তৃত্ব চালাও। মরার সময় হয়ে গেছে, কিছু তো ভয় পাও, মনে একটু ভয় ঢুকাও। আমার বউ আমি ছাড়ি না রাখি, এটা আমি বুঝবো। তুমি কর কে? তোমার কোন জেটের বাল তুমি? তোমার গোনার ধরে কে? কিছু বলি না বইলা মাথা উইটা নাচবা, এটা সবসময় মাইনা নেবো না। আমার সামনে আরেকবার এরকম চটর পটর করতে আসলে মরার আগে কবরে রেখে আসবো। পলাশের এমন তেতে ওঠা কথায় সবাই অবাক, যেন সমুদ্রের পানি থেকে আগ্নেয়গিরির লাভা বেরোচ্ছে। শিমুল হাসে তার ভাই কেমন শক্ত হতে দেখে। সে চেয়েও ছিল তার ভাই এমন হোক। কুকুরের ঘাড়ে মুগুর না তুললে আজকাল হয় না। নীতিবাক্য মেনে চলতে হয় কিনা জীবনের স্বাচ্ছন্দ্য পাওয়া সম্ভব না। নীতিবাক্য না মানলে পলাশ হাওলাদার পলাশ শওকত হাওলাদারের দিকে ফিরে বলল, অপমান করার জন্য বাড়িতে ডেকে এনেছেন? এই মেয়ের জন্য তুই আমার সাথে এভাবে কথা বলতে পারিস না। আপনি আমার অহংকার বাড়ানোর জন্য আমার সাথে নিধির এমন করেছেন। এগুলো আপনি কি মানুষ? মেয়েদের সম্মান দিতে পারে না বিধায় আপনাকে আল্লাহ মেয়ে দেয়নি। পলাশ রাবেয়াকে শক্ত করে জড়িয়ে ধরে, আম্মা, তোমার ছেলে সবসময় তোমার, আর কখনো এই বাড়িতে আসবে না। আমি ফোন দিব। আব্বা, কোথাও যাবি না বলে রাবেয়া। আম্মা, যেখানে আমার নিধির সম্মান নেই সেখানে আমি কিভাবে থাকবো বলো? নিধির ভালো রাখার দায়িত্ব যে আমি নিয়েছি। শওকত হাওলাদারের দিকে তাকিয়ে বলল, একদিন আমাদেরকে ঘরে ফিরিয়ে আনতে আপনি চোখের পানি ফেলবেন, মনে রাখবেন। শওকত হাওলাদার অবহেলার চোখে নিধির দিকে তাকায়। রাবেয়ার মুখে হাত চেপে ডুকরে কেঁদে ওঠে। রাবেয়ার কপালে মায়ার চুম্বনেকে পলাশ নিধির হাত ধরে বেরিয়ে যায়। যেখানে বিষাক্ত বাতাস তার সুখের চোখে পানি আসে, সেখানে পলাশ কিছুতেই থাকবে না। বাইকে ওঠে, নিধিকে শক্ত করে পলাশ জড়িয়ে ধরে। পলাশ বাইক চালানো অবস্থায় নিধির শরীরের কম্পন বেশ বুঝতে পারে। পলাশ বাইক থামিয়ে ঘাড় ফিরিয়ে বলল, এত ভয় পাও কেন? আমি আছি না? আমি থাকতে তোমার ভয় নেই, আমি সব সামলে নিব। নিধি কান্না ভেজা মুখে হালকা হাসে, মুগ্ধ হয় পলাশকে দেখে। এই ভরসাটুকু কয়জন দেয়? পলাশ যে তার, এজন্য এত কাতর। এটা আজকে নিজে চোখে দেখে পলাশের প্রতি শ্রদ্ধারও বেড়ে গেল। এমন স্বামী পাওয়া ভাগ্যে কয়জনের হয়? নিধির হয়েছে। নিধি নিঃসন্দেহে ভাগ্যবতী। সুখী আবারও চোখ উল্টে কেঁদে দেয়। পলাশ কি বলবে বুঝতে পারে না, হতভম্ব হয়ে তাকিয়ে থাকে নিধির পানে।